4 দিন নৈরাজ্যের পর রাজধানীতে আবারও ফিরল সিটিং সার্ভিস। বন্ধ হবে কি হবে না এ বিষয়ে সিদ্ধান্ত 15 দিন পর। এই সময়ে চলবে না কোনো অভিযান। 15 দিন পরে আমরা অন্য অভিযান সবকিছুই চলবে, যেগুলো বললেন উনি, সমস্ত অভিযান চলবে। সিটিং সার্ভিসই এই আপাতত 15 দিনের জন্য স্থগিত করা, মানে তো 15 দিনের মধ্যে চালাতে পারবে। সিটিং সার্ভিসে অতিরিক্ত ভাড়া নেওয়াটা এটার সাথে অভিযানের সাথে সংযুক্তি থাকবে। সিটিং সার্ভিসের প্রয়োজনীয়তা যদি উপলব্ধি সবাই যাত্রীরা করে, আইনগত কাঠামো দিয়ে চলতে হবে, বেআইনিভাবে চলতে পারবে না। দেখছিলেন সময়ের প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রতিবন্ধীদের বাদ রেখে কখনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রথমবারের মতো পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ভুটানে অটিজম সম্মেলনে প্রধানমন্ত্রী। রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সহ 3 জন 25 বছর পর খালাস। প্রসিকিউশন গুরুত্বপূর্ণ নথি ও সাক্ষী হাজিরে ব্যর্থ, আদালতের বক্তব্য। মানবতা বিরোধী অপরাধের দায়ে কিশোরগঞ্জের মুসলিম প্রধান সহ 2 রাজাকারের ফাঁসির আদেশ। 71-এর ধর্ষণের অপরাধ গণহত্যার শামিল, পর্যবেক্ষণ ট্রাইব্যুনালের। রাজধানীর বনানী থেকে নিখোঁজ 4 তরুণের মধ্যে ফিরে আসা একজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা নেই দাবি পরিবার ও এলাকাবাসীর। এবং তথ্যের ঘাটতি ও ভুল তথ্য থাকায় স্মার্ট কার্ড পাননি 1 লাখেরও বেশি নাগরিক। নিতে যাননি 12 লক্ষাধিক। শঙ্কিত না হয়ে নিয়ম অনুসরণের পরামর্শ কমিশনের। চার দিন নৈরাজ্যের পর রাজধানীতে আবারও ফিরল সিটিং সার্ভিস। বন্ধ হবে কি হবে না এ বিষয়ে সিদ্ধান্ত হবে 15 দিন পর। এ সময় চালানো হবে না কোনো অভিযান, জানিয়েছেন বিআরটি এর চেয়ারম্যান মশিয়ার রহমান। বিকেলে রাজধানীর এলেন বাড়িতে বিআরটি এর কার্যালয়ে আয়োজিত পরিবহন মালিক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। তবে সরকার নির্ধারিত চার্ট মোতাবেক ভাড়া সহ বাকি অভিযান অব্যাহত থাকবে। 15 দিনের জন্য বিশেষ করে সিটিং সার্ভিস বিষয়টি আমরা স্থগিত করলাম। এটা বাতিল নয়, স্থগিত করলাম। 15 দিন পরে আবার আমরা অভিযানে যাব। সমস্ত অভিযান চলবে। সিটিং সার্ভিসই এই আপাতত 15 দিনের জন্য স্থগিত করা, মানে তো 15 দিনের মধ্যে চালাতে পারবে। এদিকে গেল 4 দিনে রাজধানীতে গণপরিবহনে সিটিং সার্ভিস বন্ধ ও গণপরিবহনের বিরুদ্ধে অভিযানের পর কিছু বাস মালিক রাস্তায় কৃত্রিম সংকট সৃষ্টি করে আদায় করে অতিরিক্ত ভাড়া। গত 15 এপ্রিল থেকে রাজধানীতে পরিবহন সংকট ও যাত্রী হয়রানি দূর করতে সব ধরনের সিটিং সার্ভিস ও গেটলক সেবা বন্ধ করে দেয় সরকার ও পরিবহন মালিকরা। কিন্তু গত 3 দিনেও সিটিং সার্ভিসের হয়রানি ও দৌরাত্ম্য থেকে মুক্তি পায়নি রাজধানীবাসী। এতে প্রতিনিয়তই বিপাকে পড়ছেন তারা। বুধবার সকালে রাজধানীর বাংলা মোটর, কাউরান বাজার, ফার্মগেট ও আগারগাঁও সহ বিভিন্ন রুটে পর্যাপ্ত গণপরিবহন না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় রাজধানীর কর্মমুখী মানুষকে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে দিশারি, বিকল্প, ওয়েলকাম পরিবহন সহ বেশ কয়েকটি গণপরিবহন দরজা বন্ধ রেখে সিটিং সার্ভিস চালু রেখেছে। যাত্রীদের অভিযোগ, কিছু পরিবহন লোকাল সার্ভিস রাখলেও ভাড়া নিচ্ছেন সিটিং সার্ভিসের ন্যায়। ওঠার আগে শর্ত দিছে যে আবার কিন্তু 15 টাকা দিতে হবে, ঠিক আছে? আমি বললাম কেন? যদি দেন তাহলে উঠবেন, নাহলে উঠবেন না এই ওয়েলকাম বাসে। 20 মিনিট হয়ে গেল, উঠতে পারে, গাড়ি পাওয়া যাচ্ছে না, উঠতেও পারতেছি না। গাড়ি লোকাল হয়ে গেছে কিন্তু ভাড়া সিটিং চলতেছে। যদি বলে 2 টাকা কম রাখেন তারা রাখবে না। আমি 20 মাইল থেকে আসছি জাহাঙ্গীরনগর। আগে 50 টাকা নিতে, এখনো 50 টাকায় নিয়েছি। তবে পরিবহন চালক ও হেল্পাররা বলছেন আগামীকাল বৃহস্পতিবার থেকে আবারও সিটিং সার্ভিস চালানোর নির্দেশনা রয়েছে মালিকদের পক্ষ থেকে। আজকে এই ট্রিপে যাওয়ার পরে থেকে ভেতরে দাঁড়ানো কোনো যাত্রী নেবে না। আমি বললাম ঠিক আছে, আমি তো জানি না, যদি আমার কালকে জানাই দিতেন তাহলে আমি তো একটা লোকও নিতাম না। আজকে সব আমাদের লোকজন মালিক বলছে আর কি যে সিটিং চলতে, আমাদের লোকজন বললে দিছে যে এটা তো ওই যে অভিলাষ সিস্টেম আছে, তো বললে দিছে যে আপনারা সিটিং চালাবেন। এদিকে সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান, রাজধানীতে পরিবহন সংকট দূর করতে বিদেশ থেকে আরো 4000 বাস আনা হবে। আরো 4000 গাড়ি ঢাকা সিটির জন্য বিদেশ থেকে আনা
একটা চিন্তা ভাবনা উত্তর সিটি কর্পোরেশন আনিসুল হক সাহেব করছেন, সে ব্যাপারে বাস্তবায়নে প্রক্রিয়া সম্পর্কে আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সম্প্রতি তার সরকার প্রথমবারের মতো পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিবন্ধীদের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে। সকালে ভুটানে আন্তর্জাতিক অটিজম বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় অটিজম নিয়ে গবেষণা ও চিকিৎসা ক্ষেত্রে সব দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভুটান থেকে আমিনুর রহমানের ছবিতে আজহার লিমনের রিপোর্ট। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত অটিজম বিশেষজ্ঞ, নীতি নির্ধারক ও গবেষকদের নিয়ে ভুটানের রয়্যাল ব্যানকোয়েট হলে শুরু হয় অটিজম সম্মেলন। লক্ষ্য অটিজম আক্রান্ত মানুষদের জন্য একটি কার্যকরী টেকসই সমাজ ব্যবস্থা গড়ে তোলা। অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নামের সম্মেলনের উদ্বোধনী পর্বে সম্মানীয় অতিথি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের মূল লক্ষ্য সবার অংশগ্রহণ। তাই সমাজের বিশেষ অংশ অটিজম আক্রান্তদের অধিকার সুরক্ষায় বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান তিনি। Seventh five-year plan for 2016 to 2021. For the first time, our nationwide census has included information on persons living with disabilities, including autism. We have taken a number of legislative, social, and medical initiatives to address the issue of autism. এ সময় প্রতিটি প্রতিবন্ধী শিশুদের সাধারণ শিক্ষা লাভের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। Children with SD and other NDDs need specific educational intervention. It is of utmost importance to create education systems that would cater to their different and unique learning needs while ensuring access by them to general education system. 2011 সালে বাংলাদেশে অনুষ্ঠিত এমন একটি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2017 সালে ভুটানের এই সম্মেলনে তিনি সবাইকে আহ্বান জানালেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমাজের এই বিশেষ শ্রেণীকে এগিয়ে রাখার। সংশ্লিষ্টরা মনে করছেন, তার উপস্থিতি সারা পৃথিবীতে অটিজম সমস্যা আক্রান্তদের অধিকার সুরক্ষা যেমন ভূমিকা রাখবে, তেমনি সারা পৃথিবীতে অটিজম আন্দোলনে বাংলাদেশকেও এগিয়ে রাখবে। বিকেলে অটিজম বিষয়ক জাতীয় পরামর্শ কমিটির চেয়ারপারসন সাইমা ওয়াজিদ হোসেনের সঞ্চালনায় উচ্চ পর্যায়ের একটি আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে থিম্পুতে বাংলাদেশের দূতাবাস নির্মাণের জন্য জমি হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন তিনি, যেখানে দেশটির রাজা জিগমে খিসার নামগেল ওয়াংচুক এর উপস্থিতিতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে চ্যান্সেলরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজহার লিমন, সময় সংবাদ, থিম্পু, ভুটান। দর্শক, ভুটানে আছেন রিপোর্টার আজহার লিমন। প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির বিষয়ে জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ভুটানের তথ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেন্টারে। ঠিক কিছুক্ষণ আগে এই মিডিয়া সেন্টারে ভুটানের তথ্যমন্ত্রী, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর এই 3 দিনের ভারত সফর সম্পর্কে কিন্তু উনি ব্রিফিং করলেন। ভুটান সফর সম্পর্কে উনি ব্রিফিং করলেন। সাজিদ, আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে এই 3 দিনের এই সফর সম্পর্কে অনেক আগের থেকেই আসলে আমরা এদেশের যারা মন্ত্রী, যারা বিভিন্ন কর্মকর্তা, নীতি নির্ধারক যারা আছেন, যোগাযোগের চেষ্টা করেছিলাম। আজকেই তারা আসলেন এবং আজকের এই সংবাদ সম্মেলনটি কিন্তু যৌথ সংবাদ সম্মেলন হবার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব, তারা কিন্তু এখানে আসেননি এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এখানে ব্রিফিং করেছেন। বাংলাদেশের সাংবাদিকদের পক্ষ থেকে তাকে কিন্তু নানা প্রশ্ন করা হয়েছিল। এর মধ্যে আপনি জানেন, ভুটান সফরের অন্যতম একটি দিক ছিল বাংলাদেশ ভুটানের যে খরস্রোতা নদীগুলো আছে, পাহাড়ি নদী, সেখানে জলবিদ্যুৎ উৎপাদনের যে বিপুল সম্ভাবনা, সেখানে
সেখানে প্রায় $100 কোটি বিনিয়োগ করতে চায়। সে বিষয়ে আমরা এই মন্ত্রীর কাছে জিজ্ঞাসা করলে উনি জানিয়েছে যে বাংলাদেশ ভুটান এই ব্যাপারে আগ্রহী এবং আন্তরিক, তবে যেহেতু এটা আসলে 3 দেশের ব্যাপার, বাংলাদেশ, ভারত এবং ভুটানের ব্যাপার, সেহেতু আসলে এই 3 দেশকেই এই সিদ্ধান্ত নিতে হবে। আসলে বিদ্যুৎ উৎপাদনের পর সেই বিদ্যুৎটা আসলে কিভাবে যাবে ভারত অতিক্রম করে, এখানে ভারতের একটা বড় ব্যাপার আছে। সে বলল যে আসলে ভারতের সিদ্ধান্তের জন্যই আসলে এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি, এবং সে যেটি বলেছে যে ভারত ইতিমধ্যেই এদেশে প্রায় 4 থেকে 5টি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে এবং তারা কিন্তু এ থেকে ভুটান এবং ভারত 2 দেশই লাভবান হচ্ছে, এবং সেই দিক বিবেচনায় তারা কিন্তু বলছে যে আঞ্চলিক যে সহযোগিতা, সেই সহযোগিতায় কিন্তু বাংলাদেশের সাথেও তারা এই ধরনের চুক্তি করতে চায়। আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি জানেন যে BBIN মানে বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটান যে মোটর ভেহিকেল এগ্রিমেন্ট, সেটির আসলে ভুটান কিন্তু কিছুদিন আগে আমরা শুনছিলাম যে সেটি ডিনাই করেছে, অস্বীকার করেছিল যে তারা এই বিষয়ে জানতে চাইবে না, তারা এই বিষয়ে আসলে সিদ্ধান্ত নেবে না। তো সে জানিয়েছে যে BBIN আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে পরিবেশ দূষণ এবং ভুটানের যে অবকাঠামো, সেই অবকাঠামো এখনো উন্নত নয়, সেই কারণে কিন্তু তারা এখনো এই চুক্তির ব্যাপারে ভাবছে না। এছাড়া আপনাকে সর্বশেষ জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ পর ভুটানের যে রাজা লিঙ্কনা প্লেসে প্রধানমন্ত্রী সেখানে নৈশভোজে অংশগ্রহণ করবেন, এবং এর মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী এই ভুটান সফরের সমাপ্তি হবে। রাজু, ভুটান থেকে সহকর্মী আজহার লিমন জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির বিষয়ে। ভারতের সঙ্গে বাংলাদেশের তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি সমস্যার সমাধানে বর্তমান সরকারকে জাতিসংঘে দাবি উত্থাপনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার নতজানু বলেই সাম্প্রতিক ভারত সফরে পানির ন্যায্য হিস্সার আদায় করতে পারেনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দলের মানববন্ধনে কথা বলেন তিনি। ভারত থেকে ঘুরে এসে বলেছেন, পানি মাঙ্গা, ইলেকট্রিসিটি মিলা, সুস্থ মিলা। আমাদের অবস্থা দাঁড়িয়েছে এখন যে কুচ মিলার জায়গায়। যারা তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করছে, তাদেরকে কাছে তারা নিজের দাবি দেওয়াগুলো, জনগণের দাবি দেওয়াগুলো সেইভাবে তারা পেশ করতে পারছেন না। আমরা তো আজকে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই তিস্তা নদীর পানি সহ 58টি অভিন্ন নদীর পানির হিস্সা দেওয়ার জন্য জাতিসংঘে থেকে তুলে ধরুন এবং জাতিসংঘকে সমস্যার সমাধানে তারা সম্পৃক্ত করুন। বিমানের রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলা থেকে খালাস পেলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এর রায় ঘোষণা করেন। এর আগে 12 এপ্রিল যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন আদালত। যুক্তিতর্ক পর্যালোচনা করে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সহ 3 জনকে খালাস দিয়েছেন আদালত। 1992 সালের 4 মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি করেন। পরে 1994 সালের 27 অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করা হলে 1995 সালের 12 আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, তৎকালীন সেনাপ্রধান এরশাদ সহ অপর আসামিরা পরস্পর যোগসাজশে থমসন CSF কোম্পানির রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কেনেন। এতে সরকারের প্রায় 64 কোটি 5 লাখ টাকার ক্ষতি হয়। এ রায়ে আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, প্রসিকিউশন গুরুত্বপূর্ণ নথি ও সাক্ষীদের হাজিরে ব্যর্থ হয়েছে। অন্যদিকে এ রায়ের বিষয়ে দুদক উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে। সমস্ত কিছু পর্যালোচনা করে একটি সুন্দর রায় উপহার দিয়েছেন। তিনি বলেছেন, বিজ্ঞ আদালত মামলার সমস্ত কিছু নথিপত্র, সাক্ষ্য প্রমাণাদি, জব্দ তালিকা এবং যাবতীয় কাগজকর্ম পর্যালোচনা করে প্রতীয়মান হয়েছে যে সাবেক রাষ্ট্রপতি জনাব হোসেন মোহাম্মদ এরশাদ সম্পূর্ণ নির্দোষ এবং এয়ার ভাইস মার্শাল প্রাক্তন সুলতান মাহমুদ এবং এয়ার ভাইস মার্শাল প্রাক্তন মমতাজ উদ্দিন আহমেদ সকলেই নির্দোষ। 38 জন সাক্ষীর মধ্যে থেকে মাত্র 12 জন সাক্ষী করেই মামলাটা শেষ করা হয়েছিল। সেই সময় আমরা এখান থেকে প্রপোজ করেছিলাম এই কোর্টকে, সিনিয়র স্পেশাল কোর্টকে, যে আমরা আবার সাক্ষী পর্যায়ে যেতে চাই। তখন তিনি আমাদের এই পিটিশনটাকে রিজেক্ট করেন। তা আমরা সেই জন্যই আসলে সাক্ষীদেরকে উপস্থাপন করতে পারি নাই।
মানবতা বিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের মুসলিম প্রধান ও সৈয়দ মোহাম্মদ হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে আনা সবকটি অভিযোগ প্রমাণ হলেও দুটি অভিযোগে দেয়া হয় এই সর্বোচ্চ শাস্তি। এই মামলায় ৭১-এর ধর্ষণকে গণহত্যা হিসেবে পর্যবেক্ষণ দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষ। মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের মুসলিম প্রধান ও পলাতক সৈয়দ মোহাম্মদ হোসেনের বিচার শুরু হয় গত বছরের ৯ মে। প্রায় ১ বছর আইনি প্রক্রিয়া শেষে বুধবার রায় ঘোষণা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে ৬টি অভিযোগই প্রমাণিত হলেও দুটি অভিযোগে ফাঁসি, একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং বাকি ৩টিতে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষ। দুটো চার্জে ডেথ সেন্টেন্স বা মৃত্যুদণ্ড এসেছে এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড এসেছে এবং ৩টি চার্জে মোট ২২ বছরের সশ্রম কারাদণ্ড আমরা পেয়েছি। আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল আমরা এই রায়ের বিরুদ্ধে আসামির সাথে পরামর্শক্রমে উচ্চ আদালতে আপিল করব। এর আগে ২৭টি মামলার রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। এই প্রথম কোনো মামলায় মুক্তিযুদ্ধের সময় ধর্ষণকে গণহত্যা হিসেবে পর্যবেক্ষণ দিল আদালত। রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে ১৯৭১ সালের যে গণধর্ষণ করা হয়েছে নির্যাতিত নারীদেরকে, তা হচ্ছে গণহত্যার শামিল, জেনোসাইডাল রেপ বলা হয়েছে। এই দুই রাজাকার মুক্তিযুদ্ধের সময় ৬২ জনকে হত্যা, ১১ জনকে অপহরণ এবং ২৫০ বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের অপরাধ করে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। দিনাজপুরে অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ২৩ শ্রমিকের মধ্যে গুরুতর ১৪ জনকে রংপুর মেডিকেলে ভর্তি, স্বজনদের আহাজারি। এবং বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় সুনামগঞ্জের ২০টি হাওরে মাছের মরক। ভেসে ওঠা মাছ সংগ্রহ না করার পরামর্শ মৎস্য বিভাগের। ছিটানো হচ্ছে চুন। জাতীয় পরিচয়পত্রে তথ্যের ঘাটতি বা ভুল তথ্য থাকার কারণে ১ লাখেরও বেশি নাগরিক স্মার্ট কার্ড না পেয়ে ফিরে গেছেন। এছাড়াও নির্ধারিত এলাকায় বিতরণ শেষ হয়ে গেলেও কার্ড নিতে যাননি ১২ লক্ষাধিক নাগরিক। এ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন অনেকেই। তবে শঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশন বলছে, সঠিক নিয়ম অনুসরণ করে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গেলেই পাওয়া যাবে স্মার্ট কার্ড। শহীদুল ইসলাম হীরার তোলা ছবিতে রিপোর্ট করছেন বেলায়েত হুসাইন। হাতের চাপ লাগছে, চোখের পাওয়ার রাখা পরে আমাকে বলছে এই স্লিপ নিয়ে যাও। হওয়া পরে কইছে আপনার কেন হয়েছে না। বৃদ্ধ এই মানুষটির মতো তীব্র রোদের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও স্মার্ট কার্ড না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককেই। এদের বেশিরভাগের জাতীয় পরিচয়পত্রে রয়েছে তথ্যগত ঝামেলা। অনেকে আবার না জেনেই কার্ড নিতে এসেছেন ভুল দিনে। বাসা শিফট করে উত্তরা চলে গেছি, তো উত্তরা থেকে আমার মানিকদের সাধারণত খবরাখবর রাখা হয় না। আমার ভাই ফোন দিয়ে বলল যে না এখানে কার্ড দিচ্ছে, আসার পরে আমি কার্ড পাইনি। ৩ ঘন্টা দাঁড়ানোর পরে কাউন্টারে গেলাম। কাউন্টারে যাওয়ার পরে ওনারাও দেখলো, দেখার পরে বললো যে আপনার এটা তো কমপ্লিট হয় নাই, আপনার এটা নিয়ে আর রূপায়ণ টাওয়ারে ৪র্থ তলায় যেতে হবে জুলাই মাসে। আঙ্গুলের চাপ নিচ্ছে, চৌকারিও নিছে। আবার কয় এটা কয় আপনারটা মে মাসে না জুন মাসে পাইবেন। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন মূলত কয়েকটি কারণেই অনেকের স্মার্ট কার্ড প্রিন্ট হয়নি। স্থায়ী ঠিকানাতে কোনো ফিল্ড যদি মিসিং থাকে, সেই ক্ষেত্রে আমাদের কার্ডগুলো প্রিন্টে আসে না। মিসিং হওয়ার আরেকটা কারণ হলো আপনার স্থানান্তর। আবার অনেকে আছেন যে ডুপ্লিকেট ভোটার, প্রথমবার যে ভোটারটা হয়েছে ওইটাই শুধু আমাদের সার্ভারে আছে, এরপরে উনি যতবারই আবার নতুন করে ভোটার হোক ওই ডাটাটা সার্ভারে ঢুকবে না। নির্বাচন কমিশনের তথ্য বলছে গত ১৫ এপ্রিল পর্যন্ত বিতরণের জন্য প্রস্তুত করা হয়েছিল ২৯,৩২,৫০৯টি স্মার্ট কার্ড। এর মধ্যে ১২,৮৭,৫৬০ জন নাগরিক এখনো কার্ড নিতেই যাননি। এছাড়া শুধু ঢাকা মহানগরীতে তথ্যগত সমস্যার কারণে কেন্দ্রে গিয়েও কার্ড পাননি ১,০১,১১৩ জন। উল্লেখযোগ্য এই সংখ্যক নাগরিকের হাতে পরে কিভাবে স্মার্ট কার্ড তুলে দেওয়া হবে প্রশ্ন ছিল নির্বাচন কমিশন সচিবের কাছে। যারা এই ডাটা মিসম্যাচের জন্য বা তথ্যগত কিছু অসম্পূর্ণতার জন্য আপনার যারা স্মার্ট কার্ড পায়নি তাদের জন্য ক্যাম্পে একটা নির্ধারিত ফর্ম ফিল আপ করে আইরিশ এবং 10 ফিঙ্গার দিয়ে পরবর্তীতে এটা হেড অফিস বা থানা অফিস থেকে তারা স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারে। যারা আসেইনি একবারে কেন্দ্রেই, তারা হেড অফিসে এসে
টেন ফিঙ্গার এবং আইরিশ দিয়ে থানা অফিস থেকে সেটা সংগ্রহ করতে পারে। নির্বাচন কমিশন বলছে বিতরণের দিন যাতে ভোগান্তিতে না পড়তে হয় সেজন্য আগে থেকেই 105-এ কল দিয়ে কার্ড প্রিন্ট হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত হয়ে নিতে হবে। কুড়িগ্রামের দাসিয়ার চর দিয়ে শুরু হওয়া স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম বর্তমানে চলছে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী সিটি কর্পোরেশনে। এরপর পর্যায়ক্রমে বিতরণ করা হবে বাকি সব সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলায়। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বনানী থেকে নিখোঁজ হওয়া 4 তরুণের মধ্যে বরিশালের মেহেদী হাসান 4 মাস 18 দিন পর বাড়ি ফিরেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এতদিন সে কোথায় ছিল কিছুই জানে না দাবি করলেও বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে নিখোঁজদের মধ্যে সাফায়াত নামে একজন উগ্রবাদে উদ্বুদ্ধ হয়েছিল। তবে স্বজন ও এলাকাবাসীর দাবি মেধাবী ছাত্র মেহেদীর কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই। বরিশাল থেকে ফিরদাউস সোহাগের রিপোর্ট। গত 1 ডিসেম্বর বনানীর একটি রেস্তোরাঁর সামনে থেকে বন্ধু সুজন সহ রিকশা ঠিক করছিলেন মেহেদী। এ সময় কয়েকজন ব্যক্তি হঠাৎ সেখানে হাজির হয়ে জোরপূর্বক তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর তিনি কোথায় ছিলেন, কি করেছেন আর কারাই বা তাকে নিয়ে গেছে কিছুই বলতে পারেন না। সবশেষ মঙ্গলবার ভোরে নবীনগর রাস্তার পাশে তাকে অচেতন অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়। এমনটাই দাবি নিখোঁজ হওয়ার প্রায় 4.5 মাস পর বাড়ি ফেরা বরিশালের বাবুগঞ্জের মেহেদী হাসানের। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। রাস্তা অন্ধকার ছিল, যে কেউ এসে তার হাত ধরেছে। হাত ধরার পর থেকে সে অজ্ঞান ছিল, এতদিনে সে কোনো কিছু বলতে পারেনি। সাভার নবীনগর এলাকায় একটি রাস্তার সাথে সে নিজেকে আবিষ্কার করেছে একটি গাছের সাথে হেলানো অবস্থায়। তারপর সে বাসে করে বাড়িতে চলে এসেছে। আর সে যেটা বলেছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতেছি, পরবর্তীতে বিস্তারিত বলা যাবে। এদিকে সেদিন নিখোঁজ হওয়াদের মধ্যে সাফায়াত উগ্রবাদে উদ্বুদ্ধ হয়েছিল বলে তথ্য রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। তবে মেহেদীর ব্যাপারে এলাকাবাসীর ধারণা পুরোটাই উল্টো। মেহেদী হাসান অত্যন্ত মেধাবী, নম্র, ভদ্র একটি ছেলে। সে অত্যন্তিক ভালো ছেলে, কোনো জঙ্গি হইতে পারে না। কারা কোথায় কি করছে এটা তো আমি, ছেলে তো অসুস্থ, আমি তো জিজ্ঞাসা করতে পারিনি। সে সুস্থ হোক, হওয়ার পরে জিজ্ঞাসাবাদ করিয়া তারপর দেখব। গত 1 ডিসেম্বর বনানীর একটি রেস্তোরাঁ থেকে 4 তরুণ একযোগে নিখোঁজ হন। এর মধ্যে মেহেদী ও সুজনের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। মেহেদী ফিরলেও সুজন এখনো নিখোঁজ। নিখোঁজের পর 2 ও 3 ডিসেম্বর বনানী থানায় আলাদা 2টি ডায়েরি করেন তাদের স্বজনরা। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। সন্ধ্যার সময় আরো থাকছে। কক্সবাজারের সমুদ্র সৈকত এলাকায় কয়েকটি হোটেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখল করা 1 একর এলাকা উদ্ধার। দিনাজপুরে বয়লার বিস্ফোরণে দগ্ধ 1 শ্রমিক মারা গেছেন। দগ্ধ 23 শ্রমিকের মধ্যে 14 জনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। সকালে সদর উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপালগঞ্জ এলাকার যমুনা অটো রাইস মিলে শ্রমিকরা কাজে যোগ দেবার কয়েক ঘন্টা পর বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। গুরুতর আহত হন সেখানে কর্মরত 30 শ্রমিক। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় পরে আহত 23 শ্রমিককে দিনাজপুর মেডিকেলে পাঠান চিকিৎসক। সেখান থেকে 14 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিলের বয়লারটি পুরনো হওয়ায় অতিরিক্ত উত্তাপে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা দখল করে গড়ে তোলা 3টি অভিজাত হোটেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। দুপুরে সৈকতের সিগাল পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত প্রায় 1 একর জায়গা উদ্ধার করা হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, অভিযানে হোটেল সিগালের দখলকৃত 50 শতক, হোটেল প্রাসাদ প্যারাডাইসের 25 শতক এবং তরঙ্গ রেস্তোরাঁর 25 শতক জায়গা উদ্ধার করা হয়েছে। উচ্ছেদ করা হয়েছে সেখানে গড়ে তোলা অবৈধ স্থাপনা। পরে পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে উদ্ধার করা 1 একর জায়গা কাটা তার দিয়ে ঘিরে দেওয়া হয়। এই অভিযানে হোটেল কর্তৃপক্ষ সহায়তা করেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সৈকতের সৌন্দর্য বৃদ্ধির জন্য এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে সুনামগঞ্জের হাওড় অঞ্চলে বিপুল পরিমাণ ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। 3 দিন ধরে ভেসে উঠছে ছোট বড় নানা জাতের মরা আধমরা মাছ। মৎস্য বিভাগ বলছে, ধান গাছ পচে তৈরি বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ঢেউয়ে এবং বাতাসে হাওরের সর্বত্র ছড়িয়ে পড়ায় মাছ মারা যাচ্ছে। এখন পর্যন্ত অন্তত 20টি হাওরে ছড়িয়ে পড়েছে মাছের মড়ক। এই অবস্থায় ভেসে ওঠা মাছ সংগ্রহে
সংগ্রহ না করতে পরামর্শ দিয়েছে মৎস্য বিভাগ। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাছের কোনো উৎসব নয়, বৈরী আবহাওয়ায় মাছের মরক লাগায় সদর জগন্নাথপুর ও ধর্মপাশা উপজেলার হাওরগুলোতে এভাবেই চলছে মরা আধমরা মাছ সংগ্রহ। ফসল নষ্ট হওয়ার পর খেতে চাষ করা মাছ মরে আরো নিঃস্ব হয়ে পড়েছে কৃষক। দিঘা ধানের গন্ধে সম্পূর্ণ মাছ মইরা সব বাইয়া গেছে, মানে আমরা বাঁচি কিভাবে? সুরমা নদীতে পড়ছে, ওই মাছগুলা বাইসা গেছে, আওরের মাছও বহুত মইরা গেছে। দান পড়ছে এই গন্ধ সবগুলো মাছও মইরা সাফ হয়ে আসলো। পানির যে গন্ধে আমরা টিকতে পারলাম না, মাছ সবটা পাই গেছে মরি যায়। আর বুঝছেন, অ্যামোনিয়া গ্যাসের বিষাক্ততায় রুই, বোয়াল, ট্যাংরা, বাউস, কাতল সহ প্রায় 30 প্রজাতির 25 মেট্রিক টন মাছ জেলার হাওর ও নদ নদীতে মরে গেছে বলে জানায় জেলা মৎস্য বিভাগ। এই অবস্থায় মাছ যেন আর নষ্ট না হয় সেজন্য হাওরে চুন দেওয়া হচ্ছে। পাশাপাশি মরা আধমরা মাছ আহরণ না করার আহ্বান জানিয়েছে এই মৎস্য কর্মকর্তা। পানি দীর্ঘদিন স্থায়ী থাকায় ধান গাছগুলির পচন দেখা দেয় এবং অ্যামোনিয়া গ্যাস বৃদ্ধি পেয়েছে এবং অক্সিজেন ফল করেছে, এর জন্য মাছগুলি মারা যাচ্ছে। 28 মার্চ থেকে শুরু হওয়া পাহাড়ি ঢল আর প্রবল বর্ষণে সুনামগঞ্জের 11টি উপজেলার বোরো ধানের বিস্তীর্ণ ক্ষেত পানির নিচে তলিয়ে যায়। গত শনিবার রাতের কালবৈশাখী ঝড়ের পর থেকেই হাওরগুলোতে মরা আধমরা মাছ ভেসে উঠতে থাকে। সময় সংবাদ, সুনামগঞ্জ। দেশের বাইরের খবর। ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে যাত্রীবাহী বাস নদীতে পড়ে অন্তত 44 জন নিহত হয়েছেন। বুধবার 50 জনেরও বেশি আরোহী নিয়ে বাসটি প্রদেশের রাজধানী সিমলা থেকে 95 কিলোমিটার দূরে নিয়ন্ত্রণ হারিয়ে টন্স নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। বাসটি হিমাচল প্রদেশের সীমান্ত এলাকা দিয়ে উত্তরাখণ্ডের বিকাশনগর থেকে দেরাদুনে যাচ্ছিল। নিহতদের মধ্যে 31 জন পুরুষ, 10 জন নারী ও 3 জন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। দুর্ঘটনার সময় বাসের 2 জন আরোহী লাফিয়ে পড়তে সক্ষম হন। যাত্রীরা সবাই উত্তরাখণ্ডের বাসিন্দা বলে জানা গেছে। আইপিএল এর খবর। নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। এখন পর্যন্ত খেলা 5 ম্যাচের 3টিতে জয় নিয়ে তৃতীয় স্থানে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। গেল 12 এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে 2 ওভার 4 বলে 34 রান দেন মুস্তাফিজ। সেই ম্যাচে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর আর কোনো ম্যাচে মুস্তাফিজকে মূল একাদশে সুযোগ দেয়নি হায়দ্রাবাদ। সবশেষ কিংস 11 পাঞ্জাবকে হারিয়ে আবারও জয়ের ধারায় ফেরে ওয়ার্নারের দল। আজকের ম্যাচেও উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামার সম্ভাবনা বর্তমান চ্যাম্পিয়নদের। অন্যদিকে দিল্লি 4 ম্যাচে 2 জয় নিয়ে আছে চতুর্থ স্থানে। গেল আসরে হোম ও অ্যাওয়ে 2 লেগেই দিল্লির কাছে হেরেছিল হায়দ্রাবাদ। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 4 দিন নৈরাজ্যের পর রাজধানীতে আবারও ফিরল সিটিং সার্ভিস। বন্ধ হবে কি হবে না এ বিষয়ে সিদ্ধান্ত 15 দিন পর। এ সময় চলবে না কোনো অভিযান। প্রতিবন্ধীদের বাদ রেখে কখনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রথমবারের মতো পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ভুটানে অটিজম সম্মেলনের প্রধানমন্ত্রী। রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলা থেকে দীর্ঘ 25 বছর পর খালাস পেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সহ 3 জন। প্রসিকিউশন গুরুত্বপূর্ণ নথি ও সাক্ষী হাজিরে ব্যর্থ, আদালতের বক্তব্য। মানবতা বিরোধী অপরাধের দায়ে কিশোরগঞ্জের মুসলিম প্রধান সহ 2 রাজাকারের ফাঁসির আদেশ। 71-এর ধর্ষণের অপরাধ গণহত্যার শামিল, পর্যবেক্ষণ ট্রাইব্যুনালের। এবং তথ্যের ঘাটতি ও ভুল তথ্য থাকায় স্মার্ট কার্ড পাননি 1 লাখেরও বেশি নাগরিক। নিতে যাননি 12 লক্ষাধিক। শঙ্কিত না হয়ে নিয়ম অনুসরণের পরামর্শ কমিশনের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।